সবাইকে ওয়েলকাম জানাই নতুন ক্লাসে। তোমাদের আজকে ক্লাস করা হবে তড়িৎ ক্ষেত্র তড়িৎভাব যে পার্টটা চলছিল সেই সিরিজের। আজকে তোমাদের পড়ানো হবে চতুর্থ পার্ট, কি ফোর্থ। এবং এই পার্টটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এই পার্টটা থেকে তোমাদের ক্লিয়ার একটা কনসেপ্ট দরকার হয় পরবর্তীকালে পরবর্তী পার্টগুলো পড়ার জন্য, এবং এখান থেকে কোশ্চেনও আসে। এই জন্য আমি তোমাকে বলে দেবো এই চ্যাপ্টারটা শেষে যখন হবে আমি বিভিন্ন কোশ্চেন নিয়ে আলোচনা করব। আজকে তোমাদের কি কি পড়াবো? তড়িৎ বলরেখা কি, ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স। সেকেন্ড পড়াবো এই বলরেখাগুলোর বৈশিষ্ট্য, প্রপার্টিস। তারপরে কি বলবো, যে বলরেখার মানচিত্র, কিভাবে বলরেখাগুলো আঁকতে হয় বা কোন বলরেখাটা কেমন হয়। আর বলরেখার সাহায্যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, কি বলরেখার সাহায্যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে হবে। তাহলে শুরু করে আছে প্রথমে বলরেখা দিয়ে। এবং তার আগে বলে রাখছি, এই বলরেখার সাহায্যে তড়িৎ ক্ষেত্র যখন প্রাবল্যটা বের করতে হবে, এখানে তোমরা যদি আগের ভিডিওটা যদি কেউ না দেখে থাকো তাহলে বুঝতে পারবে না। অবশ্যই তোমরা গিয়ে প্লে লিস্টে যাবে, প্লে লিস্টে গিয়ে অথবা আই বটনে আমি দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দেবো। তোমরা অবশ্যই প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলো দেখে এসে ক্লাবে আগের ক্লাস অত্যন্ত ইম্পর্টেন্ট ক্লাস করিয়ে দিয়েছি। কুলম্বের উপপাদ্য থেকে শুরু করে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য করে দিয়েছি, তোমরা একটুখানি দেখে নেবে। তাহলে শুরু করছি, তড়িৎ বলরেখা কি। একটুখানি আমি আগের দিন কি পড়িয়েছিলাম, আগের দিন পড়েছিলাম কুলম্বের সূত্র। তার আগে ক্লাসে চলে যাচ্ছি একটুখানি, যে যদি আমি কোথাও একটা ধনাত্মক আধান, যদি কোথাও একটা ধনাত্মক আধান থাকে, আধান থাকলে কি হবে, আধানের চারপাশে একটা কি হয়, তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়। এবং কি হয়, এর মধ্যে যদি একটা ধনাত্মক আধানকে নিয়েছি, কি কিউ আধানকে নিয়ে আসি, যদি এই বিন্দুতে নিয়ে আসি, তাহলে কি হবে, এটাও ধনাত্মক এটাও ধনাত্মক, কি হলো পরস্পরকে বিকর্ষণ করবে। বলটা কি এই বরাবর বিকর্ষণ করবে। এই যে আমরা যে তড়িৎ ক্ষেত্রটাকে অনুভব করছি, এটা কি, এটাকে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এটার অস্তিত্ব আছে। এটা কি তড়িৎ ক্ষেত্রটাকে আমি চোখে দেখতে পাচ্ছি না, অস্তিত্ব আছে। তো তড়িৎ ক্ষেত্রকে দেখার জন্য সর্বপ্রথম কি করলো বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে, কি এম ফ্যারাডে, প্রথম মাইকেল ফ্যারাডে কি করলো, এই তড়িৎ বলরেখাগুলোকে তড়িৎ ক্ষেত্রটাকে বোঝানোর জন্য যেই একটা লাইন তৈরি করলো, রেখা তৈরি করলো, সেটাকেই বলা হয় তড়িৎ বলরেখা। কি বলা হয়? তড়িৎ বলরেখা। কি এটা কি? আর তড়িৎ বলরেখা কি, আমি বললাম একটা কাল্পনিক রেখা। কিন্তু এই যে তড়িৎ ক্ষেত্র, এটা কিন্তু কাল্পনিক নয়। এই তড়িৎ ক্ষেত্রটাকে বোঝানোর জন্য যে রেখাগুলো তৈরি করেছিল সেটাই হচ্ছে তড়িৎ বলরেখা। তাহলে ধরো আমার কাছে, আমি দাঁড়িয়ে রয়েছি, আমি ধরো অনেক দূরে রয়েছি বাড়ির বাইরে, তো আমাকে বোঝানোর জন্য কি করতে হবে, আমার একটা ছবি আঁকতে হবে, একটা ছবি তুলতে হবে। ছবি তুলে সেটা আমি বাড়িতে পাঠাবো, তাহলে আমি কি অবস্থায় সেটা দেখতে পারবে। তাহলে কি ওই ছবিটা কি, ছবিটা একটা কাল্পনিক চিত্র যে এঁকে পাঠিয়েছে, কিংবা যে এঁকেছে সেটা কাল্পনিক চিত্র এঁকেছে। কিন্তু ওটা কি অরিজিনাল কোনটা? অরিজিনাল তো আমি, আমার অস্তিত্ব আছে, কিন্তু এই কাল্পনিকটার কি অস্তিত্ব আছে না। এই আমাকে বোঝানোর জন্য কি করেছি, কাল্পনিক রেখাগুলোকে এঁকেছি। তাহলে সেই রকম তড়িৎ বলরেখা হচ্ছে একটা কাল্পনিক রেখা, এই তড়িৎ ক্ষেত্রকে বোঝানোর জন্য যেটা এঁকেছিলেন বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে। ঠিক আছে, এই তড়িৎ বলরেখা কিরকম আমি আর একটু ডিটেলসে দেখাচ্ছি, তাহলে আরো ভালো বুঝতে পারবে। এই যে কিউ আধানকে রাখলাম প্লাস ধনাত্মক এখানে, তাহলে যদি আমি একটা ধনাত্মক আধানকে এখানে এই বিন্দুতে রাখি, কিউ ধনাত্মক আধানকে রাখি, তাহলে এটা কোন দিকে বল অনুভব করবে, বাইরের দিকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বাইরের দিকে অনুভব করবে। এখানে যদি রাখি ধনাত্মক একক ধনাত্মক আধান রাখলে সে বাইরের দিকে বল অনুভব করবে। এখানে যদি রাখি বাইরের দিকে অনুভব করবে। এখানে যদি রাখি বাইরের দিকে, সব জায়গায় কি একক ধনাত্মক আধানকে রাখছি, যদি এখানে রাখি বাইরের দিকে অনুভব করবে। তাহলে কি দেখো, আমি এখান থেকে একটা ছোট্ট একটা রেখা পেয়ে গেলাম এই তড়িৎ ক্ষেত্রটাকে বোঝানোর জন্য। এই রেখার সাহায্যে কি বোঝায়, তড়িৎ ক্ষেত্রটাকে বোঝানো যাচ্ছে। তাহলে এই রেখাগুলো হচ্ছে কি, তড়িৎ বলরেখা। তাহলে কি তড়িৎ বলরেখা কাকে বলে? তড়িৎ বলরেখা কিন্তু আসলে একটা কাল্পনিক রেখা, এই জিনিসটা একদম ভুল করবে না। যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি একটা অবিচ্ছিন্ন বা বাধাহীন যদি কোনো একটা আধানকে রাখি, তখন সেই আধান যে বল অনুভব করবে, যেই বরাবর বল অনুভব করে যেই বরাবর যাবে, অভিমুখ থাকবে, সেইটা হচ্ছে তড়িৎ বলরেখা। ঠিক আছে, যে বরাবর কোন দিকে অনুভব করছি, এই বরাবর বল অনুভব করে এই দিক চলে যাবে, বিকর্ষণ করবে পরস্পরকে। তাহলে কি এইটাই হচ্ছে তার, এই বরাবর যেই দাগটা কল্পনা করা হবে সেটাই হচ্ছে তার তড়িৎ বলরেখা। ঠিক আছে, আর এই তড়িৎ বলরেখার এবার আরেকটা জিনিস বলছি। আর এই তড়িৎ বলরেখা যদি কোনো একটা বিন্দুতে যদি আমি একটা স্পর্শক আঁকি, কি আঁকবো, ধরো এই বিন্দুতে একটা স্পর্শক যদি আঁকি, এই রেখাগুলো স্পর্শক তুমি বুঝতে পারবে, এটা 90 ডিগ্রি রয়েছে। যদি যদি বলরেখাগুলো একটু এরকম হতো, ধরো কতগুলো বলরেখা রয়েছে, এই যে এই যে এই যে এই যে, ঠিক আছে, এই বিন্দুতে যদি আমি একটা স্পর্শক আঁকি, কি হলো স্পর্শক, ট্যানজেন্ট,
একটা স্পর্শক আঁকি, তাহলে এই স্পর্শকটা কি বোঝাবে, এই ফোর্স বা বলের অভিমুখটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ নির্দেশ করবে। কি করবে? তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ নির্দেশ করবে এই স্পর্শকটা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, শর্ট কোশ্চেনও দেয়। কি এই বিন্দুতে যদি আমি একটা স্পর্শক আঁকি, এই স্পর্শক বরাবর কি নির্দেশ করবে? তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ নির্দেশ করবে। এবার আমি একটু প্রপার্টিসে চলে আসি, তড়িৎ বলরেখার ধর্মগুলো। এবং পরের দিন তোমাদের খুব ইম্পর্টেন্ট ক্লাস হতে চলেছে দ্বিমেরু বিভব, তোমাদের বোঝাবো। সব থেকে যেটা অসুবিধা হয়, এবং আমি তোমাদের কনসেপ্ট দেওয়ার চেষ্টা করি, কনসেপ্ট এর সাথে সাথে তোমাদের থিওরি ম্যাথামেটিক্যালি আস্তে আস্তে ঢুকি, কিন্তু তার আগে তোমাদের ক্লিয়ার যদি একটা কনসেপ্ট না থাকে কোনো বিষয়, তখন কিন্তু তোমাদের পড়তে অসুবিধা হয়। জিনিসটা কী পড়ছি সেটা যদি আমি না জানি, না বুঝি, তাহলে অসুবিধা হবে। তার জন্য প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে ধীরে 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 দেখো, তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা আমি শেষ করে দেবো। তো তার জন্য কি নতুন ভিউয়ার্স হলে অবশ্যই নিচে লাল বোতামটা ক্লিক করে দেবে, সাবস্ক্রাইব করে রাখবে, তাহলেই হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না। আর প্রত্যেকটা ক্লাস চাললে দেখে নেবে যে কি করাচ্ছি, কোনটা ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি। এবার যে তড়িৎ বলরেখার বৈশিষ্ট্য, কি বৈশিষ্ট্য, তো এই আরেকটা কথা বলে রাখি এর আগে, মাইকেল ফ্যারাডে যে এই তড়িৎ বলরেখা কিগুলো শুধু আইডিয়া করেছিল, কাল্পনিক রেখা এঁকেছিল। এবং এই কাল্পনিক রেখা আঁকার কেন এঁকেছিল? তড়িৎ ক্ষেত্রটাকে বোঝানোর জন্য। কিটাকে বোঝানোর জন্য? এই যে তড়িৎ ক্ষেত্রটাকে বোঝানোর জন্য, যদি একটা ধনাত্মক আধানকে রাখতাম, তার তড়িৎ ক্ষেত্রটাকে বোঝানোর জন্য কি একটা কাল্পনিক রেখা এঁকেছিল, যেন তড়িৎ ক্ষেত্রটাকে আমরা বুঝতে পারি। ঠিক আছে? এই কাল্পনিক রেখা এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখে, কাল্পনিক রেখা হলে তার কি বৈশিষ্ট্য থাকা উচিত? না, কাল্পনিক জিনিসের আবার কি বৈশিষ্ট্য থাকবে? কিন্তু দেখা গেছে যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে, বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে এই রেখাগুলোর বা যে বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা গেছে, যে তার মাধ্যমে এই যদি আমি একটা রেখা, কাল্পনিক রেখা এঁকেছি, তার মাধ্যমে যেই এর মধ্যে যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা সবার মধ্যে কিছু কিছু জিনিস মিল রয়েছে, এবং তারা সেইখান থেকে সেই মিলগুলো দেখে তড়িৎ ক্ষেত্রের অনেক কিছু তারা ব্যাখ্যা করতে পারে। কি করতে পারে? ব্যাখ্যা করতে পারে। এই বৈশিষ্ট্যর সাহায্যে কি করতে পারে? তারা ব্যাখ্যা করতে পারে। তখন এই সবার ভিতর যে মিল জিনিসগুলো রয়েছে, তখন তারা কি একটা বৈশিষ্ট্য বানায় তড়িৎ বলরেখার। কি বানায়? বৈশিষ্ট্য বানায়। তাহলে আজকে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কি, যদি তড়িৎ বলরেখা, ধরো একটা আমি প্রথম বৈশিষ্ট্য এটা, একটা যদি তড়িৎ ধনাত্মক আধান থাকে, একটা যদি ঋণাত্মক আধান থাকে, তড়িৎ বলরেখাগুলো ধনাত্মক আধান থেকে নির্গত হয়ে ঋণাত্মক আধানে কি মিলিত হয়। কি তড়িৎ বলরেখাগুলো ধনাত্মক আধান থেকে নির্গত হয়ে ঋণাত্মক আধানে মিলিত হয়, এরকম ভাবে গিয়ে এরকম ভাবে মিলিত হবে। এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য। আরো একটা বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্যের ভাগ আছে। এটা কি, আমি দুটো আধান নিয়েছি, এবার যদি আমি আইসোলেটেড মানে বিচ্ছিন্ন আধান নিতাম, আইসোলেটেড আধান নিতাম, তাহলে কি হতো? এই তড়িৎ বলরেখাগুলো লম্বভাবে নির্গত হতো, কি এর সাথে লম্বভাবে নির্গত, এবং এটা অসীমে গিয়ে কি অসীমে গিয়ে মিলিত হতো। আর যদি আইসোলেটেড ঋণাত্মক আধান নিতাম, তাহলে কি হতো? অসীম থেকে এসে এর মধ্যে মিলিত হতো। কি হতো? অসীম থেকে এসে মিলিত হতো। এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য। এবার সেকেন্ড বৈশিষ্ট্য হচ্ছে যে তড়িৎ বলরেখা যদি এরকম যাবে, যখন যাবে তার পরস্পরকে এইভাবে ছেদ, ধরো এই বিন্দুতে রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে, যখন গেল ওইভাবে, তখন একটাকে ছেদ করবে না। আর ধরো এইভাবে রয়েছে, যদি ছেদ করতো তাহলে কি হতো? তড়িৎ বলরেখাগুলি ছেদ করলে কি হতো? এই যে ছেদ বিন্দু রয়েছে, এই ছেদ বিন্দুতে কটা স্পর্শক থাকতো? দুটো স্পর্শক থাকতো। দুটো স্পর্শক মানে কি বোঝাচ্ছে? এই তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র প্রবাহের দিক অভিমুখ কটা বোঝাচ্ছে? অভিমুখ দুটো বোঝাচ্ছে, দুটো অভিমুখ বোঝাচ্ছে। কিন্তু কি এটা একটা ভেক্টর রাশি? কি ভেক্টর রাশি? ভেক্টর রাশি কখনো দুটো অভিমুখ থাকতে পারে না, একটাই অভিমুখ থাকবে। কি থাকবে? একটাই অভিমুখ থাকবে। তার জন্য এরা পরস্পরকে ছেদ করে না, কারণ ছেদ করলে দুটো অভিমুখ তৈরি হয়, কিন্তু তড়িৎ ক্ষেত্র প্রবাহের একটাই অভিমুখ থাকে। তার জন্য কি হয়? এই স্পর্শক বরাবর যেটা থাকবে সেই একটাই অভিমুখ, আর এই কারণে তারা পরস্পরকে ছেদ করবে না। এবার হচ্ছে 3 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তড়িৎ বলরেখা, যদি একটা তড়িৎ পরিবাহী থাকে, তড়িৎ বলরেখাগুলো এর সাথে লম্বভাবে স্পর্শ করে। কিভাবে? তড়িৎ বলরেখাগুলো এর সাথে লম্বভাবে স্পর্শ করে। এরপর হচ্ছে 4 নাম্বার পয়েন্ট। কত? 4 নম্বর বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে যদি এই তড়িৎ বলরেখাগুলো কি, তড়িৎ বলরেখা একটা স্থিতিস্থাপক সুতোর মতো হয়। কি হয়? স্থিতিস্থাপক সুতোর মতো। যত দৈর্ঘ্য বরাবর আসে, কি বরাবর? দৈর্ঘ্য বরাবর যত আসে তত এরা সংকুচিত হয়। মানে কেমন? এই যত দেখছিলে এদিকে বেশি ছিল, তারপরে আমি এঁকেছি যখন এদিকে কম ছিল, এখানে ঋণাত্মক হবে, সরি, এর জন্য যখন এখানে আঁকবো তখন কি এটা এরকম হবে।
কি দৈর্ঘ্য বরাবর যত আসে তত কি সেটা ছোট হতে থাকলো। এর জন্য কি হয়, বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে। কি করে? আকর্ষণ করে। আকর্ষণ করে, বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে। ঠিক আছে, এইবার তোমাদের 5 নাম্বার বৈশিষ্ট্য। 5 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে কি, দেখো দুটো ধনাত্মক যদি আধান নিই, এইখান থেকে যে বলরেখাগুলো বেরোবে, এখান থেকে যে বলরেখাগুলো বেরোবে তারা কি পরস্পরকে বিকর্ষণ করবে। কারণ দেখো একটা বলরেখা এরকম যাবে, এইখান থেকে যে বলরেখাটা বেরোবে কি সেটা এরকম যাবে, তাহলে কি এই বিন্দুতে কি হয়ে গেল, দুটো স্পর্শক হবে এবং কি এর অভিমুখও দুটো হবে। কি হবে? অভিমুখ দুটো হবে। তাহলে এটা আমাদের কি, একটু আগে আমি পয়েন্টটা পড়েছি, তাহলে এটা বলরেখার বৈশিষ্ট্যের বিরুদ্ধে, তাহলে কি এটা অসম্ভব জিনিস। তাহলে কি করে, দুটো যদি একই সমপরিমাণ সমজাতীয় আধানকে রাখি, তাদের যে বলরেখাগুলো নির্গত হয় পাশাপাশি থাকলে সেগুলো পরস্পরকে বিকর্ষণ করে। এই কারণে পরস্পর ধনাত্মক আধান বা পরস্পর ঋণাত্মক আধান পরস্পরের থেকে দূরে যেতে হয়। কি হয়, বলরেখাগুলো পরস্পর থেকে দূরে সরে যেতে চায়, তার জন্য এরাও পরস্পর থেকে দূরে সরে যেতে হয়। এইবার আমাদের দেখাবো 6 নম্বর বৈশিষ্ট্য। এইবার তোমাদের দেখাবো 6 নম্বর বৈশিষ্ট্য। 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে কোনো বলরেখার অস্তিত্ব নেই। কি, পরিবাহীর মধ্যে দিয়ে কোনো বলরেখার অস্তিত্ব নেই। বলরেখাগুলো এই প্রান্ত থেকে নির্গত হয়ে এই প্রান্তে মিলিত হয়। যদি বা বদ্ধ বলরেখা নয়, বা কোনো পরিবাহী তড়িৎ বলরেখাগুলো কখনো বদ্ধ বলরেখা নয়। ধরো আমি একটা চুম্বককে রাখলে কি হতো, এইখান থেকে একটা বলরেখা নির্গত হচ্ছে, আমি যখন পড়াবো এরপরে নর্থ থেকে নির্গত হয়ে সাউথে যায় এবং ভিতর থেকে এসে এইভাবে মিলিত হয়। কিন্তু তড়িতের ক্ষেত্রে সেটা মিলিত হয় না, বা এটা বদ্ধ বলরেখা নয়। এই কারণের জন্য এইবার এই কথাটা খুব ইম্পর্টেন্ট কি, এই কারণের জন্য পরিবাহীর মধ্যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত? 0। যে এর মধ্যে বদ্ধ বলরেখা নয়, এটা কি এক প্রান্ত থেকে অপর প্রান্তে মিলে যায়, ভিতর দিয়ে কোনো বলরেখা থাকে না। তার জন্য কি এটা কি বললাম, যে পরিবাহীর মধ্যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত হয়? 0। কোনো পরিবাহীর মধ্যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান কত হয়? 0, বা তড়িৎ ক্ষেত্রের মান কত হয়? 0। এবার পরের পয়েন্টটা দাও। এবার তোমাদের বলবো 7 নম্বর বৈশিষ্ট্য। প্রত্যেক বলরেখার কি দুই প্রান্ত সমান হয় এবং কি পরস্পর বিপরীত আধান থাকে। কি থাকে? বিপরীত তড়িৎগ্রস্ত থাকে। দুই প্রান্ত সমান হয় এবং তারা বিপরীত তড়িৎগ্রস্ত থাকে। এইবার তোমাদের বৈশিষ্ট্য হয়ে গেল। এইবার তার পরের টপিকটা পড়া হচ্ছে কি করে এই তড়িৎ বলরেখাগুলো আঁকবো বা কেমন দেখতে হয়। মানচিত্র। তড়িৎ বলরেখাগুলো কিরকম হয়। যদি একটা ধনাত্মক আধান নিই, ফার্স্ট দেখাবো তোমাদের একটা ধনাত্মক আধান। যদি ধনাত্মক আধান নিই, তাহলে ধনাত্মক আধান থেকে তড়িৎ রেখাগুলো সমানভাবে লম্বভাবে কি বাইরের দিক নির্গত হয় এবং কি সুষমভাবে একটার একটার সাথে ছেদ করবে না। কি এরকম ভাবে অসংখ্য পরিমাণে বলরেখাগুলো বাইরের দিক নির্গত হয়ে অসীমে গিয়ে মিলিত হয়। 2 নম্বর দেখাবো কি ঋণাত্মক আধানের ক্ষেত্রে। ঋণাত্মক আধানের ক্ষেত্রে কি হয়, বলরেখাগুলো অসীম থেকে এসে মিলিত হয়। কি হয়? অসীম থেকে এসে অসংখ্য বলরেখাগুলো মিলিত হয়, একটার একটার সাথে ছেদ করবে না। ঠিক আছে, এইবার দেখো একটা ধনাত্মক একটা ঋণাত্মক রাখলে কি হয়। একটা যদি ধনাত্মক রাখি এবং একটা যদি ঋণাত্মক রাখি, কি রাখলাম, একটা ধনাত্মক রেখেছি, একটা ঋণাত্মক করেছি। বলরেখাগুলো ধনাত্মক থেকে বেরিয়ে কি হবে, ঋণাত্মকে গিয়ে মিলিত হবে। ধনাত্মক থেকে বেরিয়ে ঋণাত্মকে গিয়ে মিলিত হবে। আবার এইখান থেকে কি বেরিয়ে এখানে মিলিত হবে, এখান থেকে বেরিয়ে এখানে মিলিত হবে। এরকম দেখতে হবে। ধনাত্মক থেকে বেরিয়ে ঋণাত্মকে মিলিত হবে। তারপরে এবার দেখো আমি মুছে দিচ্ছি এগুলো, তোমরা একটু এঁকে নাও কারণ আমার বোর্ডের জায়গা কম তো। এইবার ওই দুটো ধনাত্মক আধান নিই, এবার দুটো ঋণাত্মক আধান দেখালাম, দুটো সমপরিমাণ বিপরীত আধান নিলে কি হবে। একটু আগে বলেছি তারা পরস্পর থেকে দূরে সরে যেতে চাইবে, একটু কাছাকাছি আগে আরো ভালো বুঝতে পারবে। এই রাখলাম, তাহলে এই বলরেখাগুলো এরকম ভাবে বেরিয়ে যাবে। কিভাবে? এইভাবে বলরেখাগুলো এইভাবে পরস্পর থেকে দূরে সরে দিকে দেয়। এই কারণে তারা পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে। এইভাবে তারা পরস্পরের দিক থেকে বেরিয়ে যাবে। এইবার তোমাদের দেখাবো 5 নাম্বার পয়েন্ট, যে যদি এইভাবে বলরেখাগুলো থাকে তখন কি বুঝবে। যদি এইভাবে বলরেখাগুলো থাকে তাহলে এটা একটা সুষম তড়িৎ ক্ষেত্র। কি সুষম তড়িৎ ক্ষেত্র? কি বোঝায়? সুষম তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে,
যদি এরকম পরস্পর কি থাকবে, পরস্পর সমান্তরাল ভাবে থাকবে, কি থাকবে, পরস্পর সমান্তরাল এবং সমান থাকবে, কি হবে, পরস্পর সমান্তরাল এবং সমান থাকবে, তাহলে সেটা বোঝা হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্র। এইবার তোমাদের দেখাবো সব থেকে ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার, খুবই সোজা জিনিস, সব থেকে ইম্পর্টেন্ট যেই তড়িৎ বলরেখার মধ্যে আস্তে আস্তে গেলে সব থেকে ইম্পর্টেন্ট কি, বলরেখার সাহায্যে তড়িৎ ক্ষেত্রের সম্পর্ক। এইবার আমরা পড়বো কি, বলরেখার সাহায্যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান। খুব ভালো কথা, কিভাবে পড়বো, কি জিনিসটা কি, যে এই বলরেখার সাহায্যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কি করে আমরা পেতে পারি, কি বলরেখার সাহায্যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কি করে পেতে পারি। দেখো খুবই সোজা জিনিস এবং খুবই ইম্পর্টেন্ট জিনিস, কি ইলেকট্রিক ইন্টেন্সিটি অফ টিম অফ লাইন অফ ফোর্স। এই দেখো লাস্টে একটা নতুন একটা ওয়ার্ড তোমরা পেয়েছো, টিমস অফ লাইন অফ ফোর্স। মানে কি টিমস অফ লাইন অফ ফোর্স মানে কি, একটা বিন্দু থেকে অসংখ্য বলরেখা নির্গত হতে পারে, আবার অসংখ্য বলরেখা কি মিলিত হতে পারে, অসংখ্য কি অসংখ্য বলরেখা মিলিত হতে পারে। যদি এই অসংখ্য বলরেখা মিলিত হচ্ছে, তাদের যদি আমি একটা আলাদা আলাদা ভাগে ভাগ করি কতগুলোকে নিয়ে, তখন এক একটাকে বলা হয় টিমস অফ লাইন অফ ফোর্স, কি টিমস অফ লাইন অফ ফোর্স। ঠিক আছে, যদি মানে এরকম আলাদা আলাদা নিয়ে বলরেখার সাহায্যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান, এটা কার তত্ত্বের সাহায্যে বের করবো, বিজ্ঞানী ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে কি করবো, বিজ্ঞানী ম্যাক্সওয়েল। আবার ক্রিকেট খেলার ম্যাক্সওয়েল না, কিংস ইলেভেন পাঞ্জাবে খেলে শুধু ছয় মারে না, বিজ্ঞানী ম্যাক্সওয়েল। তাহলে কি বিজ্ঞানী ম্যাক্সওয়েল তত্ত্ব বলে গেছিলেন যে যদি আমি একটা আধান নিই, কি নেবো, আধান, কিউ আধান নিই, এই যদি কিউ আধান নিই তাহলে কি হবে, যদি এর তড়িৎ ভেদ্যতা কি থাকে এপসাইলন, তাহলে তার বলরেখার সংখ্যা হবে কিউ বাই এপসাইলন, কি তার বলরেখার সংখ্যা হবে কিউ বাই এপসাইলন। এটা বিজ্ঞানী ম্যাক্সওয়েল বলে গেছিল যে কিউ বাই এপসাইলন হবে কি তার বলরেখার সংখ্যা। এইবার তাহলে আমরা যদি একটা পরিবাহী মনে করি, আমরা একটা গোলক পরিবাহী মনে করি, বা গোলক রয়েছে, কি রয়েছে, একটা আর ব্যাসার্ধের গোলক রয়েছে, এই একটা আর ব্যাসার্ধের গোলক রয়েছে, এটা কত আর, তাহলে কি এখানে একটা কিউ আধান রয়েছে, এই কিউ আধানের কত সংখ্যক বলরেখার বা সংখ্যা কি করে নির্ণয় করব, এবং কি করে আমরা একটু আগে কি পেয়েছি কিউ বাই, আর এটার কত ই হচ্ছে কি, এই যে মাধ্যমটা রয়েছে সেই মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, কি তড়িৎ ভেদ্যতা, কিউ বাই সরি তড়িৎ ভেদ্যতা, এই কিউ বাই ইটা কি, কিউ বাই ই হচ্ছে যে বলরেখার সংখ্যা, বলরেখার সংখ্যা, এই টোটাল এইটার মধ্যে বলরেখার সংখ্যা। তাহলে আমরা এটা তাহলে ই কি হবে, ক্ষেত্রফল কত, তাহলে এই গোলকটা বা যে বৃত্তাকার রয়েছে গোলকটা ক্ষেত্রফল কত, গোলকের ক্ষেত্রফল আমরা জানি কি 4 পাই আর স্কয়ার, কি জানি 4 পাই আর স্কয়ার। তাহলে 4 পাই আর স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট পরিবাহীতে বলরেখার সংখ্যা কত, কিউ বাই এপসাইলন, কি কিউ বাই এপসাইলন। তাহলে একক ক্ষেত্রফলে আমাদের কি একক ক্ষেত্রফলে বের করতে হবে বলরেখা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বলরেখার সাহায্যে। তাহলে একক ক্ষেত্রফলে কি পাবো, কিউ বাই এপসাইলন বাই কি লিখতে পারি, এইটা নিচে চলে আসবে ঐকিক নিয়মের অনুসারে 4 পাই আর স্কয়ার। তাহলে আমি একটু এই লাইনটা এখানে জায়গা নেই বলে আমি একটু এই সাইডে লিখছি, দেখে নাও যে তাহলে কি লিখতে পারি, কিউ বাই 4 পাই এপসাইলন আর স্কয়ার, কি এইটাই দেখো কি পেয়ে গেলাম, এইটাই দেখো আমি আগের জন্য বলেছি তোমরা আগের দিনের ক্লাসে দেখো, এটাই কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান, এই মানটাই কি, এটা কি বলরেখার সংখ্যা, বলরেখার সংখ্যা। আমি একটু মুছে যাচ্ছি, আমি লাস্ট এইটুকটানি লিখে এইটুকানি উপরেটা লিখছি, তাহলে বুঝতে পারবে আরো ভালো। তাহলে আমরা লাস্ট লাইনটা কি পেলাম, কি 4 সরি কিউ বাই 4 পাই এপসাইলন আর স্কয়ার, এটা কি পেয়েছি, বলরেখার সংখ্যা পেয়েছি, কি একক ক্ষেত্রফলে। আবার এইটাই দেখো আমি এর আগের দিনের ক্লাসে বের করে দিয়েছিলাম, একক ক্ষেত্রফলে যদি একটা এই আধান এই যদি এটা রাখি, এই ক্ষেত্রফল বিশিষ্ট যদি আর ব্যাসার্ধের যদি একটা গোলীয় পরিবাহী থাকে, যদি একটা কিউ আধান রাখি, তার তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান হবে কত, 4 পাই আর স্কয়ার, মানে সরি কিউ বাই 4 পাই এপসাইলন আর স্কয়ার। দেখো এই দুটো মানই সেম, কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানও যা আর বলরেখার সংখ্যাও তাই। তাহলে এইখান থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি, যে একক ক্ষেত্রফল, কি একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীতে তার তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান, কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান, দেখো এই দুটো সমান,
তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান তার বলরেখার সংখ্যার সমান হয়। কি বলরেখার সংখ্যা মানে সমান হয়, বলরেখার সংখ্যার যা হবে সেটাই হবে তার তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান। তাহলে অসংখ্য ধন্যবাদ তোমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, এবং পরবর্তী ভিডিওর জন্য তোমরা আপডেটের জন্য অপেক্ষা করো। আমি খুব শীঘ্রই তোমাদের জন্য ভিডিও নিয়ে আসছি, এবং পরের দিন খুব ইম্পর্টেন্ট ক্লাস করানো হবে দ্বিমেরু বিভব। তাহলে অবশ্যই তোমরা সেই ক্লাসটা দেখবে।